বাদলা দিন, আকাশ যেন নেমে এসেছে মাথার ওপর, মেঘে ঢাকা চারিদিক, আর টিপ টিপ করে অনবরত বৃষ্টি পড়ছে। গ্রামের রাস্তা ফাঁকা, কাদা জলে একাকার। এরই মধ্যে গ্রামের রাস্তার মাথায় এক চায়ের দোকানের টিনের ছাউনির নিচে কাঠের বেঞ্চিতে বসে চায়ের কাপ হাতে তিন বন্ধু, গোপাল, রতন আর ভোলা। আর দোকানের ভিতরে লণ্ঠনের হলুদ আলোয় বসে চা বানাচ্ছে নিতাই কাকা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টির মধ্যে চারিপাশে কোনো মানুষের সমাগম নেই। এরই মধ্যে হঠাৎ করে ছাতা মাথায় হেঁটে এসে চায়ের দোকানে ঢুকলেন কৃষ্ণ। চেহারাটা বেশ রোগাটে, বয়স ঠিক ধরা যায় না, চোখ জোড়া কোটরের ভেতর গাঁথা। সে এসে ছাতাটা নামিয়ে তাদের সামনে ঠাঁই দাঁড়িয়ে। কিরে, আজকে খেলতে যাবি না? তোরা যে চুপটি করে বসে চা খাচ্ছিস। খেলতে তো হবেই, আমিও তাই ভাবছি, কিন্তু এই বৃষ্টির মধ্যে খেলাটা হবে কোথায়? বাঁশবাগানের পাশে একটা ছাউনিওয়ালা মাচা আছে না? আজ তো মাঠে খেলা হবে না, চল ওখানে, ছাউনি আছে, ভিজবো না। তুই ঠিক বলেছিস, তাহলে আজ খেলা হচ্ছে। চল চল, তাহলে সেখানেই যাই আমরা। তিনজনেই চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপ রেখে কৃষ্ণের সঙ্গে হাঁটা দিল। কৃষ্ণ ছাতাটা খুলে মাথার ওপর ধরল। গোপালের হাতে কাঁপা কাঁপা আলো ছড়ানো টর্চ। বৃষ্টি বাদল অপেক্ষা না করে তারা চলতে থাকলো। বৃষ্টির ফোঁটাগুলো ছাতায় ঝমঝম করে পড়ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। এক মুহূর্তের জন্য চারপাশ যেন সাদা আলোয় ফেটে পড়ে, আবার অন্ধকারে ডুবে যায়। দূরে কোথাও গ্যাঙর গ্যাঙর শব্দে ব্যাঙ ডাকছে। তার ফাঁকে শোনা গেল একটা শিয়ালের হুক্কা হওয়া লম্বা টান। বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে দেয় এমন এক ডাক। এই শিয়ালগুলো এত রাতে কেন এমন ডাকে রে? ঠাকুরদা বলতো শুনেছি, কারো মৃত্যুর আগে নাকি এমন করে শিয়াল কুকুর কাঁদে। এই ধর, এইসব কথায় ভয় দেখাস না তো, তোর কথায় গাটা ছমছম করে উঠছে। হাঁটতে হাঁটতে ছাউনির নিচে পৌঁছে সবাই উঠল বাঁশের পুরনো মাচাটায়। কৃষ্ণ ছাতা ভাঁজ করে রাখলো পাশে। গোপাল ভেজা পায়ে মাচায় উঠে বসল। কৃষ্ণ তাসের প্যাকেট খুলে মুচকি হাসল। তার চোখে যেন কোনো গভীর রাতের অদ্ভুত আত্মবিশ্বাস। আজ একটু খেলবো অন্যরকম ভাবে। এই বাদলার রাতে হেরে গেলে চলবে না। তুই কি আজ কোনো ফাঁদ পেতে বসেছিস নাকি? হ্যাঁ, চল চল শুরু কর, দেখবি আমার হাতে আজ কিস্তিমাত। এক মুহূর্ত নীরবতা, তারপর হঠাৎ করেই বিদ্যুতের ঝলক, আর সঙ্গে কড়কড় শব্দে বাজ পড়ল মাচার পাশের গাছটার দিকে। তখন তারা এক মনে বসে তাস খেলছে। বাদলার অন্ধকারে ঘড়ির কাঁটার হিসেব ভুলে গেছে যেন। বিদ্যুতের ঝলকে মাঝে মাঝে দেখা যায় কৃষ্ণের চোখে অদ্ভুত এক দম্ভ। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, শেষমেশ বাজিমাত। কৃষ্ণ একে একে জিতে নেয় গোপাল, ভোলা আর রতনের সব টাকা। জোয়ার দান সব তার হাতে। জোয়ার আসরে হেরে যাওয়া তিনজন মুখ গোমড়া করে উঠে যায় মাচা থেকে। একটু দূরে বাঁশ বাগানের ধারে গিয়ে দাঁড়ায় তারা। আর ঠিক তখনই কৃষ্ণ নিঃশব্দে উঠে চলে যায় মাচা থেকে অন্ধকারের ভেতরে। শালা তো একাই বাজিমাত করে নিল রে। আমরা তো আজ নিঃস্ব হয়ে গেলাম। আমি তো শেষ সম্বলটুকু নিয়ে আজকে খেলতে এসেছিলাম। আর তো কিছু নেই রে, শেষ টাকাটাও তো গেল। উফ, এমন হার আমি কখনোই হারিনি। এখন আমার শুধুমাত্র মোবাইলটাই বেঁচে আছে, সেটা বেচেই হয়তো কালকের দানটা মারতে হবে। দিন রাত খেলে যাচ্ছি, তাও জিতি না। ভাগ্য বুঝি আমাদের সাথে নেই একদম। এই বাঁশবাগানের পাশেই দাঁড়িয়ে কতবার এমন রাত কেটেছে, কিন্তু আজকে মনটা কেমন যেন বেশি খারাপ লাগছে রে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তোর বুদ্ধি মানেই কিছু একটা গন্ডগোল। আবার এখন কি আইডিয়া বের করলি?
তোদের মনে আছে ওই পুরনো বাড়ির কথা? হ্যাঁ, ওই যেটা সরকারি দখলে গেছে, পাহারাদার রাখা হয়। হ্যাঁ, মনে আছে তো ওই পুরনো বাড়ির কথা। কিন্তু এখন তুই কি করতে চাইছিস? এই, তোর মনে আছে তো সেদিন কি হয়েছিল? হ্যাঁ রে, কিন্তু আজ তো ঝড় বৃষ্টি, পাহারাদার কি আর আছে ওদিকে? আজ যদি ঢোকা যায়, এত জিনিস যদি একটু কিছু নিয়ে ফেরা যায়, আমাদের কপাল কিন্তু খুলে যাবে রে। আরে তাহলে কি দাঁড়িয়ে থাকবো? চল না, চল দেখি একটা দান মারা যায় কিনা। বাঁশবাগান পেরিয়ে তিনজন হাঁটছে গা ঢাকা অন্ধকারে। বৃষ্টির বেগ কিছুটা থেমেছে, তবে আকাশে এখনো কালো মেঘ ছোটাছুটি করছে। পথের শেষে চোখে পড়ে পুরনো জমিদার বাড়ির অন্ধকারে ঢাকা ছায়া। মাথা তুলে দাঁড়িয়ে আছে যেন কোনো মৃত রাজত্বের প্রহরী। লোহার গেটে মরচে ধরা, ঠেলে খুলতেই একটা ক্যাচ করে শব্দ হয়। তিনজনেই চুপচাপ ঢুকে পড়ে ভেতরে। সেখানে কোনো পাহারাদার নেই, পুরো বাড়িটা যেন ঘুমিয়ে পড়েছে। তবু ভেতরে পা দিয়ে গা ছমছম করে ওঠে। ধুলো ঢাকা আসবাবপত্র আর দামি দামি স্বর্ণের মূর্তি, কাঁসার থালা, পুরনো ঝাড়বাতি, রূপোর ঘোড়া, আরও অনেক কিছু। এসব দেখে তাদের চোখগুলো ছানা বড়া হয়ে গেছে। চোখ সরিয়ে নিতে পারছে না তারা। কিরে, দেখেছিস কত দামি দামি জিনিস? এখান থেকে যদি ছোটোখাটো একটা জিনিস নিয়ে যেতে পারি, তাহলে কত টাকা উঠবে ভাবতে পারছিস? এই যে মূর্তিটা, এটা মনে হচ্ছে সোনার, চকচক করছে। এটা বেচতে পারলে তো কয়দিন নিমেষেই জুয়ার দানে বসা যাবে। তারা হাত বাড়িয়ে এগোতেই হঠাৎ শব্দ, ঝনঝন করে একটা গ্লাস মেঝেতে পড়ে যায়। সবাই চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। তারপরে একটা দরজার পাল্লা হালকা বাতাসে নিজে নিজে দুলে ওঠে। খটখট করে শব্দ হয় জানালার পাল্লা। হেই, তোরা দেখলি? আমিও দেখেছি রে, ওই দরজাটা আপনাদের নড়ে উঠলো যেন। আমি ওই ঘরটা একটা আওয়াজ শুনলাম রে, যেন কেউ হাঁটছে। তোরা এইদিকে থাক, আমি ওই ঘরটা একটু দেখে আসি। রতন কথা শেষ করে হাঁটা ধরল অন্দরমহলের দিকে। পুরনো অন্দরমহলে দম বন্ধ করা নিস্তব্ধতা, আর তার ভেতর দপ করে যেন একটা ছায়া কেটে গেল ঘরের এক কোণের পাশ দিয়ে। রতন থমকে যায়। মেঝেতে পায়ের শব্দ নেই, তবু মনে হচ্ছে কেউ যেন ঘোরাফেরা করছে তার চারপাশে। বাতাস ভারী হয়ে এসেছে, কেউ যেন আছে, অথচ ঘাড় ঘুরিয়ে দেখলে সেখানে কেউ নেই। আর সেই অদৃশ্য উপস্থিতি যেন বারবার সাড়া দিচ্ছে। সে যেন বারবার ঘাড় ঘুরিয়ে দেখছে পিছনে, সামনে, আশেপাশে, চারিদিকে। কিরে ভোলা, সেই যে রতন গেল আর ফিরে আসার নামই নেই, ও কি অন্দরমহলের দিকে গিয়ে গুপ্তধন পেল নাকি রে? আরে দেখছিস না কত রকমের জিনিসপত্র, আর কত দামি দামি। আরে ঘরের ভেতরে সোনা গয়না থাকতেই পারে। আরে আমার মনে হয় ও কিছু সোনা গয়না পেয়েছে, আর সেটা নিয়ে ও একাই পালিয়ে যাচ্ছে। আরে চল চল গিয়ে দেখি। তারা ইচ্ছা মতো সেখান থেকে দামি দামি জিনিসপত্র পুঁটলিতে ভরে নিয়ে পুঁটলি হাতে হাঁটা দিল অন্দরমহলের দিকে। তারা অন্দরমহলের ভেতরে পা রেখেই যেন অন্য এক জগতে ঢুকে পড়ল। চারিদিকে শুনশান নীরবতা, বাতাস পর্যন্ত থমকে আছে। ভোলা একটু সামনে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেঝের দিকে। গোপাল ওর পাশে এসে দাঁড়াতেই একসাথে দুজনের চোখ ছানা বড়া হয়ে গেল। সামনেই পড়ে আছে রতনের নিথর দেহ। মুখটায় ভেসে উঠছে বিষাদের ভয়, চোখ দুটো ফাঁক হয়ে আছে, যেন মৃত্যুর আগের সেই শেষ ভয়ের ছাপ এখনো পড়ে আছে তার চোখে। গলার কাছে আঙুলের দাগ। ভোলার গলা শুকিয়ে এলো। রতন মরে গেছে।
এটা কে করলো বলতো? এই নির্জন জায়গায়? না না, এখানে তো কোনো মানুষজনও নেই। আমার মনে হয় এখানে থাকা ঠিক হবে না। এক মুহূর্তের জন্য তারা দাঁড়িয়ে থাকলো চুপচাপ। তারপর হঠাৎই যেন শরীর জোড়া ঘামে ভিজে উঠল দুজনেই। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই লাশের দিকে, যা তাদের চোখের সামনে খুলে দিচ্ছে এক নতুন আতঙ্কের দরজা। ভোলা আর গোপাল ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই তাদের পা আটকে যায়, যেন মাটির নিচ থেকে কেউ তাদের পা চেপে ধরে আছে। কিন্তু চারপাশে কেউ নেই। একটা দমকা হাওয়া এসে তাদের শরীরে লাগে। তারা পালানোর অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারল না। বাতাস থমকে গেছে, গলার ভেতরটা শুকিয়ে কাঠ, চোখের পাতাও যেন নড়ছে না তাদের। দূরে কোথাও বাজ পড়ার বিকট শব্দ, আর তাদের চারপাশে এখনো সেই ঝাঁঝালো আতঙ্ক। ঠিক তখনই সামনের দেওয়ালটা কেঁপে ওঠে। একটা দমকা হাওয়া আসে দরজার ফাঁক দিয়ে, যেন বাইরে থেকে এক টানেই দরজাটা লাগিয়ে ফেললো। দৌড় দে রে ভোলা, এখানে থাকলে আমাদেরকেও মরতে হবে। কিন্তু কেমন করে দৌড় দিবি? পা তো একেবারেই তুলতে পারছি না। মনে হচ্ছে কেউ মাটির নিচ থেকে পা একেবারে টেনে ধরেছে। তারা দৌড়ে পালাতে চায়, কিন্তু পা চলে না। ঠিক তখনই তাদের পেছন থেকে ভেসে আসে এক বিকট হাসির শব্দ। দুজন একসাথে ঘাড় ঘুরিয়ে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই বারবার বিদ্যুৎ চমকে ওঠে। সেই আলো জানালা দিয়ে ঘরে এসে পড়ে। ঠিক সেই আলোয় তারা দেখতে পায় তাদের সামনে একটা অবয়ব দাঁড়িয়ে। তা দেখে তাদের গলা আটকে যায়, বুকের মধ্যে কাঁপুনি উঠে যায়। অবয়বটির মাথার এক পাশ থেঁতলানো, রক্ত চুইয়ে পড়ছে টপ টপ করে। একটা চোখ পুরো উপড়ে গেছে, আর একটা চোখ যেন বাইরে বেরিয়ে এসে ঝুলে পড়েছে গালে। চোয়াল একদিকে নেই, শুধু লালচে মাংস দেখা যাচ্ছে স্পষ্ট, আর দাঁতের সারি বেরিয়ে এসেছে। শরীর জুড়ে রক্তের ছোপ, নখগুলো লম্বা, কালো আর রক্ত মাখা। সে যেন মাটির ওপর ভাসছে, আর শরীর থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। এটা তো এখানকার পাহাড়াদার ছিল। ভোলা, কি করে এলো এখানে? ও তো সেদিন মরে গেছে। আরে, সেদিন আমি মরে গেছি, কিন্তু আজ ফিরে এসেছি তোদেরকে মারতে। ওকে দেখছিস না? ওটাকে শেষ করেছি আমি। তোরাও এবার মরবি এখন। তোরা সেদিন আমার কত বড় ক্ষতি করেছিলি তোরা জানিস? তোরা শুধু লোভে অন্ধ হয়ে গিয়েছিলি। আজ শোন তাহলে আমার কত বড় ক্ষতি করেছিস। ঝড় আর বৃষ্টিতে ভিজে আছে চারিদিক। আকাশ যেন কারো শোক জানাচ্ছে। একের পর এক বিদ্যুতের ঝলক, আর দূরে কোথাও কাঁপা কাঁপা মাটির স্পর্শে বাজ পড়ছে। সেই সন্ধ্যায় নিজের ছোট্ট কুঁড়ে ঘরে স্ত্রী পূর্ণিমার সঙ্গে শেষবারের মতো কথা বলে বেরিয়ে পড়েছিল মোহন। পূর্ণিমা, আজ তো তোমাকে একাই থাকতে হবে। খুব খারাপ লাগছে তোমাকে এই অবস্থায় রেখে যেতে, কিন্তু কি করব বলো? রাতের ডিউটি না করলে খাবার জুটবে কিভাবে বলো? তুমি কোনো চিন্তা করো না, আমি খুব সাবধানে থাকব। তুমি নিজের দিকে খেয়াল রেখো। আর আজ আকাশটাও কেমন নিচু হয়ে এসেছে, সারা দিন বৃষ্টি পড়ছে। আর আর আজ আমার মনটাও না ভালো লাগছে না গো। একটা টর্চ লাইট হাতে নিয়ে মোহন বেরিয়ে পড়ে। জমিদার বাড়ির পথে হাঁটতে হাঁটতে আকাশের গর্জন তার কানে বাজে। তারপরেও চোখে দায়িত্ব, সে এগিয়ে চলেছে।
পুরনো জমিদার বাড়ি, এখন সেটি সরকারের অধীনে। বাড়িতে কেউ থাকে না, তবে এখনো ভেতরে আছে অগণিত মূল্যবান জিনিস। পুরনো দিনের চিত্রকর্ম, রত্ন, রূপো, কাঠের কারুকার্য করা আসবাব। তাই সরকার নিয়মিত পাহারাদার পাঠায়। সেদিন 3 জনের ডিউটি ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর কেউ এখানে আসতে পারেনি। মোহন একা ছাউনির নিচে চেয়ারে বসে তার টর্চটা ধীরে ধীরে ঘোরায় চারিদিকে। বৃষ্টির ফোঁটা পড়ে টিনের ওপর ঝমঝম শব্দ করে। বৃষ্টির মধ্যে দূর থেকে শোনা যায় ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক, একটা শিয়ালের ডাক। চুপচাপ নির্জন সেই প্রাসাদ। ঠিক তখনই বৃষ্টির ভেতর থেকে 3টে ছায়ামূর্তি মোহনের সামনে এসে দাঁড়ায়। কি দাদা, আজ তো একা একাই ডিউটি করছো দেখছি। এই শোনো না, আমাদের একটু ভেতরে যেতে দাও। এত জিনিসপত্র, এত মালপত্র পড়ে আছে, একটু নিয়ে আসি, আমরাও একটু খেয়ে বাঁচবো। তোমাকেও ভাগ দেবো দাদা, কেউ জানবেও না। আমি কখনোই দেশের সম্পদের সাথে বেইমানি করতে পারি না। তোমরা যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, সেই উদ্দেশ্য নিয়ে এখান থেকে ফিরে যাও। এটা সরকারের সম্পত্তি। আমার কাছে এটা শুধু দায়িত্ব না, এটা আমার ধর্ম। আমার কোনো ভাগ লাগবে না। আমাকে যে টাকা দেওয়া হয় পারিশ্রমিক হিসেবে, সেটাতেই আমি খুশি। তাহলে তোকে তো মরতে হবে এখানে। চুপ করে না শুনলে তোকে মেরে ফেলবো। আমাকে মেরে ফেললেও আমি এই দেশের সম্পদ লুট হতে দেব না। এই কথায় রতনের চোখে জ্বলে ওঠে আগুন। আচমকা কোমর থেকে ছুরি বের করে একটা ধাক্কায় চালিয়ে দেয় মোহনের বুকের মাঝ বরাবর। মুখে কোনো শব্দ ফুটছে না, কেবল রক্ত গড়িয়ে পড়ে বুক থেকে। শরীরটা লুটিয়ে পড়ে মাটিতে। টর্চ লাইট হাতছাড়া হয়ে গড়িয়ে পড়ে এক কোণে। আলোটা ধপ করে নিভে যায়। এই তুই কি করলি এটা? মেরে ফেললি একেবারে? এখন যদি কেউ দেখে ফেলে, ও সব শেষ। যা করবি দ্রুত কর, দ্রুত কর। এখান থেকে লাশ সরাতেই হবে, নইলে আমরা কেউ বাঁচবো না। আরে আমরাও ফেসে যাব। ওরা যখনই লাশটা ধরতে যায়, ঠিক তখনই পেছন থেকে ভিজে মাটিতে পা ফেলার শব্দ। চ্যাপ চ্যাপ করে ধ্বনি আসছে। কেউ আসছে রে, পালা, তোর জন্য মরতে হবে আবার দেখছি। তোরা ছুরি চালালে, তোরাই আমার প্রাণ নিলে। আর জমিদার বাড়ির 2 জন পাহারাদার আসায় টের পেয়ে তোরা আমার দেহ ফেলে রেখেই পালালি। তারাই আমার লাশ বাড়িতে পৌঁছে দেয়, আমার দাহ করায়। আর আমার গর্ভবতী স্ত্রী আমার লাশটা দেখে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। আমার স্ত্রীর আর আমার 4 কুলের কেউই ছিল না। আমরা দুজন আর ছিলাম। আমার সঙ্গীরা যারা আমার লাশ বাড়িতে নিয়ে গিয়েছিল, তারাই আমার দাহ করে। কিন্তু আমি তো মরে গিয়েও মরিনি। আমি রয়ে গেছি এই জমিদার বাড়ির রক্ত মাখা মাটির মধ্যে পাহারায়, যেন কেউ আমার দেশের জিনিসে হাত না দেয়। সেদিন আমার গর্ভবতী স্ত্রী ছিল ঘরে একা। তাকে আমি কথা দিয়েছিলাম ফিরে যাব। তোরাই আমাকে মেরে সেই প্রতিশ্রুতি ভেঙে দিলি। আমার ঘরের আলো নিভে গেল। আমার সন্তান জন্মাতে পারল না। আমার পরিবার, আমার জীবন সব শেষ করলি তোরা। তবু তোরা শান্তি পেলি না। আর আজ আবার এসেছিস এই ঘরে আমার দেশের ধন লুট করতে। আজ তোদেরকে আমি ছাড়ব না। আকাশে বজ্রপাত হয়, ঘর কেঁপে ওঠে। মোহনের আত্মা ছুটে আসে রাগান্বিত রূপে, লম্বা হাত বাড়িয়ে গলা চেপে ধরে। আজ তোদেরকে আমি শেষ করে দিব। তোরা হলি দেশের কলঙ্ক। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথা শেষ করে এক মুহূর্তেই ঘাড় মোটকে মাথা থেকে আলাদা করে দেয়। তাদের রক্ত গড়িয়ে পড়ে ঘরের মেঝেতে। একে একে 3টে লাশ পড়ে থাকে সেখানে।
দেশের সম্পদ, ইতিহাস আর সম্মান রক্ষা করতে মোহন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। সে হয়তো একজন সাধারণ পাহারাদার ছিল, কিন্তু তার সততা আর সাহস ছিল অতি মানবিক। আমাদের প্রত্যেকেরই উচিত এমন আত্মত্যাগী মানুষদের থেকে শিক্ষা নেওয়া, কারণ সত্যিকারের দেশপ্রেম কখনো কোনো ইউনিফর্মে নয়, থাকে হৃদয়ের ভেতর।